আমরা হচ্ছে রিডিং এর যে কোশ্চেন টাইপস গুলা, বিভিন্ন কোশ্চেন, এগুলা হচ্ছে যে প্যাসেজে প্র্যাকটিক্যালি কিভাবে সলভ করা হয়, সেই সলভিং মেথড গুলা সলভ করেই শিখবো। জাস্ট হচ্ছে যে আপনাকে কোশ্চেনটা দেখায় আম, এই কোশ্চেন কিভাবে সলভ করা হয় ওইটা বলবো না। আমরা একটা প্যাসেজ কিভাবে টোটালি সলভ করা হয় বা একটা টেস্ট কিভাবে টোটালি সলভ করা যায় এটা একবারেই শিখবো। আমরা কোশ্চেন না, আমরা প্যাসেজ ধরে ধরে শিখবো। এই প্যাসেজ গুলায় যত ধরনের কোশ্চেন থাকে এগুলা ট্যাকেল দেওয়ার রুলস গুলা আমরা একই সাথে শিখবো। সো হচ্ছে আমরা এই এখানে একটা টেস্ট বাই টেস্ট, আমরা কোশ্চেন বাই কোশ্চেন যাব না, আমরা টেস্ট বাই টেস্ট যাব। এই টেস্টের মধ্যে যে কোশ্চেন গুলা আসবে সেই কোশ্চেন গুলা আমরা সলভ করার টেকনিক শিখবো। আমরা অনেকগুলা প্যাসেজ সলভ করব। এর মধ্যে আমি যে প্যাসেজ গুলা সলভ করব এটা আপনারা আবার বাসায় সলভ করবেন, এবং ওই প্যাসেজে যে টাইপের কোশ্চেন গুলা থাকবে ওই কোশ্চেন গুলার উপর স্পেশালি আপনারা ফোকাস করবেন যে আজকে আমাদের এমসিকিউ শিখাইছে, তাহলে আমরা এমসিকিউটা ভালোভাবে শিখে নেই। ঠিক আছে, আমরা শুধু কোশ্চেন ধরে ধরে শিখবো না এখানে রিডিং এর জন্য, যে আমি আজকে এমসিকিউ করাবো, 3টা প্যাসেজ থেকে এমসিকিউ করাবো, এরকম না। আমি প্যাসেজ, পুরা প্যাসেজটা বা পুরা টেস্টটা ট্যাকেল দেওয়ার, কিভাবে ট্যাকেল দিবেন এটা শিখাবো। ঠিক আছে। সো আমাদের রিডিং এ 3টা পার্ট থাকবে, মিন্স 3টা প্যাসেজ থাকবে। প্রত্যেকটা প্যাসেজে 13, 13 আর 14 কোশ্চেন্স থাকবে। ঠিক আছে। যদি কোশ্চেন গুলা সহজ হয় তাহলে হচ্ছে যে আমাদের প্রথম প্যাসেজে 13টা কোশ্চেন থাকবে, সেকেন্ড প্যাসেজে 13টা কোশ্চেন থাকবে, লাস্ট প্যাসেজে 14টা কোশ্চেন থাকবে। ঠিক আছে। সো ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে ইনক্রিজ করবে, অর্থাৎ প্রথমে হচ্ছে যে আপনার একটু সহজ প্যাসেজ দিবে, তারপরে সেকেন্ড প্যাসেজটা একটু ডিফিকাল্ট থাকবে, এন্ড থার্ড প্যাসেজটা সব থেকে হার্ড থাকবে। এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স বা অর্ডার, এটা এভাবেই থাকে। কিন্তু আইএলটিএস করে কি, এটা এক্সচেঞ্জ করে। হইতে পারে প্রথম প্যাসেজটা কঠিন করে করছে, দ্বিতীয় প্যাসেজটা মডারেট করছে, এন্ড লাস্ট প্যাসেজটা ইজি করছে, এরকম হইতে পারে। ঠিক আছে। সো আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে, একটা 3টা প্যাসেজের মধ্যে কোন প্যাসেজটা আগে করব। আমরা যখন হচ্ছে এই কোশ্চেনটা পাবো রিডিং এ, তখন হচ্ছে যে আমরা ফুল 3টা প্যাসেজ দেখে ফেলবো কি কি টাইপের কোশ্চেন আছে, একবারে দেখে ফেলবো। যে প্যাসেজে আপনার স্ট্রং জোন, মিন্স হচ্ছে যে আপনি যে টাইপের কোশ্চেনে সব থেকে ভালো পারেন, এবং যে প্যাসেজে ওই টাইপের কোশ্চেন বেশি, ওই প্যাসেজগুলা আগে করবেন। ওই প্যাসেজগুলা আগে করে দেন যেগুলা আপনি হচ্ছে একটু উইক ওই প্যাসেজের দিকে যাবেন। ঠিক আছে, এভাবে আগাবেন। কেন? কারণ হচ্ছে যে ধরেন আপনি সিরিয়াল মেনটেন করে প্রথম প্যাসেজ দিয়ে অ্যান্সার করা শুরু করছেন, প্রথম প্যাসেজে টাইপ 2 কোশ্চেন দিয়ে লিস্ট অফ হেডিং ইনফরমেশন ম্যাচিং দিয়ে প্যাসেজটাকে হার্ড করে রাখছে যাতে হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হয়। তো আপনি প্রথম প্যাসেজে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছেন। সেকেন্ড প্যাসেজ মডারেট, ওখানেও বেশ টাইম নষ্ট হলো। আপনি দেখা গেল থার্ড প্যাসেজ টাচ করতে পারেননি, কিন্তু থার্ড প্যাসেজে আপনার স্ট্রং জোনের কোশ্চেন্স গুলা ছিল যেগুলো আপনি ভালো পারেন, এবং ওই কোশ্চেন গুলো আপনি টাচই করতে পারেননি। এরকম এক্সাম হলে হয়। সো এরকম যাতে আপনাদের সাথে না ঘটে, সেই জন্য হচ্ছে যে প্রথমে আপনার স্ট্রং জোন যে কোশ্চেন গুলা, ওই কোশ্চেন গুলা সলভ করতে হবে। এর মানে এই না যে আপনি একটা প্যাসেজ থেকে
এক ধরনের কোশ্চেন সলভ করে আরেকটা প্যাসেজে গিয়ে আরেক ধরনের কোশ্চেন সলভ করতে যাবেন না। একটা প্যাসেজ যখন ধরবেন ওই প্যাসেজের যতগুলা কোশ্চেন টাইপস আছে সব কোশ্চেন সলভ করে সেকেন্ড প্যাসেজে যাইতে হবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে যে আমাদের টাইম ওয়েস্ট করার জন্য এখানে কিছু কোশ্চেন থাকবে। আমি এক্সাম হলে গিয়ে আমি হইলেও ভুল করতে পারি, এক্সাম সিটে বসে আমিও ভুল করতে পারি, বা অনেকেরই ভুল হবে টাইম ওয়েস্ট করার জন্য। আমাদের 40 কোশ্চেনের জন্য 40 লাগবে না। ঠিক আছে, আপনার টার্গেট কি সেই টার্গেটটা ফিক্সড করেন যে আমি আমার ব্যান্ড স্কোর 7.5, 7.5-এর জন্য আমার কয়টা কারেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন থাকবে যেগুলা হচ্ছে যে ডিফিকাল্ট এবং টাইম ওয়েস্টিং, অর্থাৎ আপনাকে আপনার টাইম ওয়েস্ট করার জন্য কিছু কোশ্চেন দিবে। তো কোনো কোশ্চেন যদি হচ্ছে যে এরকম হয় আপনি পারতেছেন না, ওইটা নিয়ে চুল ছিঁড়াছিলি কলম কামড়া কামড়ে করবেন না। ঠিক আছে, স্কিপ করবেন, যেটা পারবেন না ওইটা স্কিপ করে সামনে যান। যখন আপনার সব কোশ্চেন সলভ হয়ে যাবে দেন আবার ব্যাকে এসে ওই কোশ্চেনের জন্য ট্রাই করেন। এখন অনেকে আছে যে কোনো একটা কোশ্চেন না পারলে ওইটার জন্য টাইম ওয়েস্ট করতেই থাকে, ওয়েস্ট করতেই থাকে। এটা রং অ্যাপ্রোচ, এটা করা যাবে না, কেউই এই টাইপের কাজ করবেন না এক্সাম হলে। এগুলা এক্সামের ইনস্ট্রাকশন প্রোভাইড করতেছি যে এই জিনিসগুলা করবেন না, আর এই জিনিসগুলা করবেন। ঠিক আছে, সো কোনো কোশ্চেন যদি হার্ড হয় আর আপনি যদি না পারেন সেটা স্কিপ করে সামনের দিকে ফরওয়ার্ড মুভ করেন। ঠিক আছে, এক্সাম যখন আপনার সব কোশ্চেন শেষ ভাইয়া, হয়ে যাবে এটা আপনি, হ্যাঁ, এই যে এই যেই কোশ্চেনটা স্কিপ করবো সেটা কি মার্ক করে রাখা যাবে? হ্যাঁ মানে মার্ক করা যাবে। আপনি তো আপনার কোশ্চেন আপনি মার্ক করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, এটা ইস্যু না তো। ও, আর আপনার যে ইয়াটা অ্যান্সার শিট ওখানে তো আপনি দেখতে পারবেন যে আপনার কোনটা এমটি। ঠিক আছে, আর আপনি হাইলাইট করে রাখবেন। আপনি পিসিতে দিবেন, আপনি তো কম্পিউটার বেস এক্সাম দিবেন, আপনি হাইলাইট করে রাখবেন। হাইলাইট করার ইয়াটা তো আপনাকে এসএমএস এ দেখাইছি কিভাবে হাইলাইট করবেন। বুঝতে পারছি। তো প্রথমে হচ্ছে যে আমরা ডিসাইড করব যে আমাদের কোন প্যাসেজটা আমরা আগে করব, সেটা আগে ডিসাইড করব। এবং আমাদের যে স্ট্রং জোন ওই প্যাসেজটা আমরা খুবই দ্রুত করে ফেলবো। ঠিক আছে, এর মানে অনেকেই আছে যে ফেভারিট টাইপের কোশ্চেন, তো এই কোশ্চেন গুলা আস্তে ধীরে করি না। আপনি আর যেখানে স্ট্রং জোন ওখানে আপনি খুব দ্রুত টাইম সেভ করতে হবে, দ্রুত করে ফেলতে হবে, কারণ এটা আপনি পারেন ভালো। তো আপনি যে টাইপের কোশ্চেন গুলা আছে, ধরেন এই যে 14 ধরনের কোশ্চেন, 14 ধরনের কোশ্চেনের মধ্যে 3 ধরনের কোশ্চেন বাদে সব কোশ্চেন গুলা ইজি। ঠিক আছে, 3 ধরনের কোশ্চেন বাদে সব কোশ্চেন ইজি। ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিং এন্ড ক্লাসিফাইড কোশ্চেন, এই 3 ধরনের কোশ্চেন বাদে সব কোশ্চেনে ইজি, সব কোশ্চেন ইজি। এগুলোও আমি আপনাদের এক্সপার্ট করে দিব, এটা তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে যে টাইপ অন কোশ্চেন, যে প্যাসেজ গুলাই টাইপ অন কোশ্চেন ওই প্যাসেজটা আগে সলভ করবেন। ঠিক আছে, আর থার্ড প্যাসেজের ল্যাঙ্গুয়েজ কঠিন থাকে, এই জন্য হচ্ছে যে থার্ড প্যাসেজের জন্য একটু টাইম বেশি রাখা লাগে। ফার্স্ট দুইটা প্যাসেজে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা একটু ইজি থাকে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাব, ব্রেন্স ফার্স্ট দুইটা প্যাসেজের জন্য ইজি থাকে। থার্ড প্যাসেজের ভোকাব এবং সেন্টেন্স স্ট্রাকচার হাই থাকে। সো থার্ড প্যাসেজের জন্য একটু টাইম এক্সট্রা সেভ করা লাগে, ফার্স্ট দুইটা প্যাসেজ আমাদের দ্রুত করা লাগে। ঠিক আছে, সো আমরা যখন ফার্স্ট এটা দুটো প্যাসেজের জন্য মানে কত মিনিট আমরা চিন্তা করে রাখবো যে আপনি এই মিনিটে হচ্ছে যে 30 মিনিটস এর মধ্যে প্রথম দুইটা প্যাসেজ অ্যান্সার সহ লেখার চেষ্টা করবেন। ঠিক আছে,
এখন দেখেন, আমরা আপনাদের এতদিন হচ্ছে যে রিডিং হ্যাবিটের জন্য এই জিনিসগুলা পড়াইছি, যে আপনি কিভাবে পড়বেন, কিন্তু কোশ্চেন সলভ করার জন্য এইখানে যে 14 ধরনের কোশ্চেন, এই 14 ধরনের কোশ্চেনের আমরা কি বলছি, দুইটা মেথডে সলভ করা হয়, একটা স্ক্যানিং এর মাধ্যমে আর একটা স্কিমিং এর মাধ্যমে। অর্থাৎ এখানে 11, 10, 10 ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদের স্পেসিফিক ইনফরমেশন খোঁজা লাগে। সো এটার জন্য আমাদের প্যাসেজ পড়া লাগে না, প্যাসেজ ওইভাবে পড়া লাগে না। আর 4 ধরনের কোশ্চেনের জন্য আমাদের স্কিম রিড করা লাগে। ঠিক আছে। সো আমরা আগে কি করব, যখন আমরা কোশ্চেনটা প্যাসেজটা সলভ করব, প্রথম কাজ হবে হচ্ছে যে আমরা হেডিং এবং সাব হেডিং দেখব। কোনো একটা প্যাসেজ প্যাসেজের প্রথম কাজ হেডিং পড়া, হেডিং, এবং সাথে যদি সাবহেডিং থাকে অবশ্যই সাবহেডিং পড়তে হবে। যদি সাবহেডিং না থাকে ফার্স্টের লাইন, প্যাসেজের ফার্স্টের লাইন পড়তে হবে। কেন পড়তে হবে? এই প্যাসেজ সম্বন্ধে ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে, কারণ আমরা এই প্যাসেজ পড়বো না, এই প্যাসেজ না পড়েই অ্যান্সার সলভ করব। ঠিক আছে। এবং কারেক্টলি আমাদের 40 কোশ্চেনের জন্য আমরা অনলি 60, +- 60 লাইন পড়বো, এর বেশি পড়বো না। ঠিক আছে। এর মধ্যে আমাদের সব অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এই 60 লাইন পড়ে অ্যান্সার দ্রুত করতে হবে, এই জন্য হচ্ছে যে 60 লাইন পড়েই যাতে আপনি লাইনগুলা বুঝেন এবং অ্যান্সার গুলা নিতে পারেন। আপনাদের আমি এই 3-4 দিন রিডিং ক্লাস নেওয়ার পর আপনি অ্যান্সারের লোকেশনে চলে যাবেন, কিন্তু হচ্ছে যে আপনি মিনিং করতে পারবেন না দেখে অনেকেই অ্যান্সার নিতে পারে না। সো কয়েকদিন ক্লাস করেন রিডিং, দেখবেন যে আপনি অ্যান্সারের লোকেশনে চলে যাচ্ছেন কিন্তু অ্যান্সার নিতে পারতেছেন না। কেন? কারণ হচ্ছে যে আপনি মিনিং করতে পারতেছেন না। সো আমাদের রিডিং এর জন্য হচ্ছে যে যখন আপনাদের প্র্যাকটিস করাইছি বা এখনো আপনারা প্র্যাকটিস করতেছেন, মিনিংটা বোঝার চেষ্টা করবেন। প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই হেডিংটা পড়া। ঠিক আছে। এবং এর সাথে যে সাব হেডিং থাকে এটা পড়তে হবে, আর প্যাসেজ পড়তে হবে না। যদি সাব হেডিং না থাকে আমরা অবশ্যই প্যাসেজের ফার্স্ট লাইনটা পড়বো। ঠিক আছে। ফার্স্ট লাইন পড়লে বা সাব হেডিংটা পড়লে প্যাসেজ সম্বন্ধে আমাদের একটা ওভারঅল ধারণা হয়ে যাবে, ওভারঅল আইডিয়া হবে। কিভাবে আইডিয়া হবে? কারণ আমাদের প্রিভিয়াস যেসব ডাটা আমাদের লাইফে আছে ওই ডাটার সাথে কানেক্টেড হয়ে যায় এই ইনফরমেশন গুলো। কিভাবে কানেক্টেড হয়? ধরেন এটা কি, এই হেডিংটা কি আছে দেখেন, দা থাইলাইসিন। এই হেডিং দিয়ে আমরা কিচ্ছু জানি না। 95% স্টুডেন্ট এই নামটা জানে না থাইলাইসিন কি। 95% স্টুডেন্ট এটা না জানতেই পারে, এটা দোষেরও কিছু না। সো আপনি এটা যদি সাবহেডিং থাকতো সাবহেডিং পড়বেন, যেহেতু সাবহেডিং নাই, সো আপনি ফার্স্ট লাইন পড়বেন। ফার্স্ট লাইন পড়লে ওভারঅল প্যাসেজ সম্বন্ধে একটা ক্লিয়ার ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আপনার ব্রেইনে। কিভাবে দেখেন, দ্য এক্সটিং থাইলাইসিন, দ্য এক্সটিং থাইলাইসিন মানে এটা বিলুপ্ত হয়েছে, মানে থাইলাইসিন একটা প্রাণী, অলসো নন অ্যাজ দ্য তাসমেনিয়ান টাইগার। তাহলে কি আমাদের আর পড়া লাগবে না? আমরা বুঝে গেছি এখানে কি বলা হচ্ছে। তাসমেনিয়ান টাইগার সম্বন্ধে, তাসমেনিয়ান টাইগার যেটার নাম থাইলাইসিন। ঠিক আছে। যেটা বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিং। ঠিক আছে। মানে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে টোটাল প্যাসেজটা, এখানে 3 পেজের একটা প্যাসেজ, এই প্যাসেজটায় একটা বিলুপ্ত প্রাণী নিয়ে কথা বলা হচ্ছে। এখন আপনি যদি একটা গরুর রচনা লিখতে যান, তাহলে আপনি গরুর রচনা লিখতে গিয়ে কি কি লিখেন বলেন তো? শুরু করেন কিভাবে? কথা বলতে হবে। যে এখানে ক্লাস করি আমরা মাত্র অল্প কিছু মানুষ, তো কেউ যদি কথা না বলে আমি কিন্তু পিটাবো। এটা আপনাদের আমি শিখাচ্ছি গরুর রচনা কিভাবে শুরু করেন। গরুকে ইন্ট্রো করাই দিয়েন।
গরুকে ইন্ট্রো করাই দেন যে গরু কি, যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক চতুষ্পদী আছে। প্রাণী। হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে যে তার ইন্ট্রোডাকশন দেন। সো ইন্ট্রোডাকশনের পর কি আনেন, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আনেন। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কি, তার আহ, চারটা পা আছে, তিনটে মাথা আছে, এরকম অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলেন না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, এগুলা নিয়ে কথা হয় না। সিমিলারলি এখানে আপনি একটা প্রাণী নিয়ে যখন একটা প্যাসেজ পাবেন, সেম অর্ডার ফলো করা হবে, তাকে ইন্ট্রো করাই দেওয়া হবে, দেন তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে গল্প বলা হবে। দেখেন এখানেও সেম গল্প আসবে। তারপরে কি আমরা প্যাসেজে কি আমরা তার ফুড হ্যাবিট নিয়ে কথা বলতাম। তারপরে কি তার ইকোনমিক্যাল ভ্যালু নিয়ে কথা বলতাম। সো এখানেও সেম ওয়েতে তার গুরুত্ব নিয়ে কথা বলতাম, ঠিক আছে। সো এই প্যাসেজটা জুড়ে এরকম থাকবে। এখন আপনি বলতে পারেন কাউ বললেন, এখন আপনি তাসমেনিয়ান টাইগার চিনেন না, ওকে ফাইন, কিন্তু আপনি রয়্যাল বেঙ্গল টাইগার তো চিনেন নাকি, চিনেন? এখানে রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন না, কি আছে? সবাই কেউ? চিনি ভাই। সবাই চিনি। তো আপনি এই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আপনি যখন একটা প্যাসেজ লিখবেন এবং বিলুপ্ত হয়ে গেছে, তখন কি কি জিনিস থাকতে পারে? টাইগার কোথায় বাস করে? টাইগার তো ওই যে আপনাকে বাড়ির পিছের যে গার্ডেন ওইখানে থাকে, তাই না? জি। ওইখানে থাকে। তারপরে হচ্ছে যে আপনি হচ্ছে যে ইয়া ভাত রান্না করে দেন, সে ভাত খায় না ঘাস খায়, এরকম জিনিস তো না, এরকম না। আমরা সবাই জানি যে টাইগার কি খায়, ফুড হ্যাবিট, কোথায় সে থাকে, তার হ্যাবিটেট, তার বাসস্থান, তার তার কি বিহেভিয়ার, এগুলা সম্বন্ধে আমাদের সবারই নলেজ আছে। কেন এই কথাগুলা বলতেছি? কারণ হচ্ছে যে আপনি আপনার যে এক্সপেরিয়েন্স গুলা, এই এক্সপেরিয়েন্স গুলার সাথে কানেক্ট করতে হবে। কেন কানেক্ট করতে হবে? কারণ হচ্ছে আপনার ওভারঅল প্যাসেজ সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারে, ভাই আমি তো এই প্যাসেজটা একবারে খুব দ্রুত রিড করে প্যাসেজ সম্বন্ধে আইডিয়া নিতে পারি। দ্যাটস ফাইন, ওকে। আপনি যদি এটা পারেন টোটাল প্যাসেজটা পড়ে আইডিয়া নিতে, ওটা তো সব থেকে ভালো। কিন্তু আমাদের অনেকেরই দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল যে আপনি পুরো প্যাসেজ পড়ে প্যাসেজ সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে দেন আপনি কোশ্চেন গুলা সলভ করবেন। এটা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যায় তখন, ঠিক আছে। যে কারণে আমরা এভাবে বলি যে হচ্ছে যে আপনি হেডিং এবং সাব হেডিং পড়ে প্যাসেজ সম্বন্ধে একটা এমএস ক্রিয়েট করবেন আপনার ব্রেনে, যে এই টাইপের ইনফরমেশন এখানে থাকে, থাকতে পারে। এবং দেখবেন যে প্যাসেজেস আপনি যে আইডিয়া গুলা করছেন ওই টাইপের ইনফরমেশনই প্যাসেজে থাকবে। সো আপনি প্যাসেজ সম্বন্ধে এরকম একটা ব্রেইন স্টর্মিং বা আইডিয়া করবেন। এটা হচ্ছে প্রাথমিক কাজ। দেন আপনি হচ্ছে কোশ্চেনে চলে যাবেন, যে কি টাইপের কোশ্চেন এখানে আছে। প্যাসেজে কোশ্চেনে চলে যাবেন, আপনি আর কিছু দেখার দরকার নাই প্যাসেজে। আপনি কোশ্চেনে চলে আসেন। এখানে কোশ্চেনে কি আছে? কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ নোট কমপ্লিশন, অর্থাৎ গ্যাপ ফিলিংস। এরপরে কি আছে? ট্রু ফলস নট গিভেন। 13টা কোশ্চেন একটা প্যাসেজে, এটা শেষ। এই 13টা কোশ্চেন এখানে, এই যে যে 13টা কোশ্চেন, 13টা কোশ্চেনই টাইপ অন কোশ্চেন। টাইপ অন কোশ্চেন মিন্স এরা অর্ডার সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন এবং নোট কমপ্লিশন কি টাইপ অন কোশ্চেন। এখন বলতে পারেন এইটা প্রথমে দিয়া এই, তাহলে এই কোশ্চেন গুলা কি আমাদের প্যাসেজের প্রথম পার্টে থাকবে আর এই কোশ্চেন গুলা প্যাসেজের সেকেন্ড পার্টে থাকবে? নো, এটা যে কোনো পার্টে থাকতে পারে, এটার কোনো নির্দিষ্ট রুলস নাই। তবে আপনি এইখানে যে কোশ্চেনটা পাবেন, যেখানে তারপরে সিকোয়েন্স মেনটেন করে এই কোশ্চেন গুলা পাবেন, এবং এটা পরপর আসবে
হইতে পারে মাঝে একটু বিরতি থাকতে পারে, অর্থাৎ 2 লাইন 4 লাইন বা একটা প্যারাগ্রাফেরও গ্যাপ থাকতে পারে, বা দুইটা প্যারাগ্রাফেরও গ্যাপ থাকতে পারে, কিন্তু উপরে যাবে না। ঠিক আছে, নিচেই থাকবে। সো দুইটাই হচ্ছে যে অর্ডার মেনটেন করতেছে। এখন গ্যাপ ফিলিং এর তো এটা পানির মতো ইজি, এটা নিয়ে চিন্তার কিছু নাই, এটা বহুবার লিসেনিং এ করছেন। এটা রিডিং এর রিডিংও সিমিলার টাইপের, তবে আমি দেখাবো কিভাবে করবেন। তো এটা দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে যে আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলি। ঠিক আছে, ট্রু ফলস নট গিভেন হচ্ছে যে মোটামুটি রিডিং এর একটা মেজর টাইপের কোশ্চেন, টাইপ 1 কোশ্চেন, অর্ডার সিকোয়েন্স মেনটেন করে। এটা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন অ্যান্সার করার টেকনিক সিমিলার টাইপের। প্যাসেজ ওয়ানে হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন থাকে, আর থার্ড প্যাসেজে হচ্ছে ইয়েস নো নট গিভেন থাকে। ঠিক আছে, এখন এই দুইটা অ্যান্সার করার টেকনিক সেম, সিমিলার ওয়েতে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, এখন ট্রু ফলস নট গিভেন, এটা মোটামুটি আপনি প্রেডিক্ট করতে পারেন যে আপনার রিডিং এ আপনি এটা পাবেনই। আমি বলতেছি না যে 10-12টা পাবেন, তবে মোটামুটি আপনি প্রেডিক্ট করতে পারেন যে এটা 5টা পাবেনই। ঠিক আছে, সো এটা টাইপ 1 কোশ্চেন, এবং যেটা আপনি পাবেনই এই কোশ্চেনটা ভুল করা যাবে না। এটা একটা কমন কোশ্চেন, কিন্তু তারপরেও এই কোশ্চেন নিয়ে অধিকাংশ স্টুডেন্টের কনফিউশন থেকে যায় এবং কনফিউশন ক্লিয়ার করতে পারে না, যে কারণে ভুল করে আসে। তো আমি হচ্ছে যে এটা এখন বলবো, এর মানে এই না যে পরে বলবো না, পরেও বলবো। কারণ আমি তো হচ্ছে যে কোশ্চেন প্যাসেজ ধরে ধরে সলভ করব। সো সেকেন্ড অন্য আর একটা প্যাসেজেও যখন ট্রু ফলস আসবে তখনও আমি এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো প্রথম যখন এক্সপ্লেইন করতেছি, এখন ভালোভাবে শিখে নিয়ে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। ট্রু ফলস নট গিভেন করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এটা যেহেতু হচ্ছে যে আমাদের টাইপ 1 কোশ্চেন, অর্থাৎ অর্ডার মেনটেন করে, আর এই কোশ্চেনটা সলভ করব হচ্ছে যে আমরা স্ক্যানিং এর মাধ্যমে। স্ক্যানিং এর মাধ্যমে মিন্স হচ্ছে যে আমরা এই কোশ্চেনটা পড়বো, কোশ্চেনে একটা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ডস মিন্স হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বাছাই করব, যে ওয়ার্ডটা আমাদের প্যাসেজে এই কোশ্চেনের অবস্থান নেভিগেট করতে সহায়তা করবে। অর্থাৎ এই কোশ্চেনটা, এই লাইনটা প্যাসেজের কোথায় আছে, ওইটা আমাদের নেভিগেট করতে ওই কিওয়ার্ড আমাদের সহায়তা করবে। এখন আমরা তো র্যান্ডমলি টোটাল প্যাসেজ ধরে খুঁজে বেড়াবো না, আমরা স্পেসিফিক জায়গায় চলে যাব এবং এক লাইন পড়ে এটার অ্যান্সার করে ফেলবো, আমরা পুরাটা পড়বো না। সো এই যে যে কিওয়ার্ড সিলেক্টের জন্য আপনি প্রায়োরিটি দিবেন ফার্স্টে নাম্বার। কোনো কোশ্চেনে যদি নিউমেরিক্যাল ফিগার থাকে, অর্থাৎ নাম্বার, ডেট, এই টাইপের কিছু থাকলে ওইটাকে কিওয়ার্ডস হিসেবে নিবেন। কেন? কারণ এটার প্যারাফ্রেজিং হয় না বললেই চলে, সর্বোচ্চ প্যারাফ্রেজিং হইতে পারে এটাকে স্পেলিং করে লিখতে পারে। ঠিক আছে, এছাড়া নাম্বার প্যারাফ্রেজিং হয় না। ঠিক আছে, এটা 1830 কখনোই 1930 হয়ে যাবে না, এটা সর্বোচ্চ স্পেলিং লিখে দিতে পারে। সো কিওয়ার্ড সিলেক্ট করার জন্য প্রথমেই আমরা কি নিব? নাম্বার, যদি কোশ্চেনে থাকে। যদি নাম্বার না থাকে তখন আমরা নিব প্রপার নাউন, অর্গানাইজেশনের নাম। যদি এগুলা থাকে সেটা আমরা কিওয়ার্ডস নিব, ওইটা দিয়ে আমরা নেভিগেট করব, স্পেসিফিক স্ক্যান করলে আমাদের লোকেশনে নিয়ে যাবে। ঠিক আছে, তো নাম্বার যদি না থাকে, প্রপার নাউন যদি না থাকে তখন আপনি কি নিবেন? ওই সেন্টেন্সের অনেকেই বিভিন্ন ধরনের সাজেশন দেয় যে এই দুইটা না থাকলে এটা নিয়ে যাবেন।
যদি প্রপার নাউন নাম্বার না থাকে দেন আপনি হচ্ছে যে ওই সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে একে নিয়ে যাবেন, এই তিনটাকে একসাথে নিয়ে যাবেন। এখন বলতে পারেন তিনটাকে একসাথে নিব কেন? তিনটাকে একসাথে নিবেন কারণ হচ্ছে যে এই ভার্বটা প্যারাফ্রেজিং হইতে পারে। আপনি ভার্ব, শুধু ভার্ব নিয়ে গেলে ভার্বের প্যারাফ্রেজিং নাও ধরতে পারেন। তখন আপনার আবার কোশ্চেনে এসে আবার খুঁজতে যাইতে হবে। আপনি অ্যাডজেক্টিভ নিয়ে গেছেন, অ্যাডজেক্টিভের প্যারাফ্রেজিং হয়েছে ডিফিকাল্ট লেভেলের, সো আপনি প্যারাফ্রেজটা ধরতে পারেননি। আবার আসছেন, তখন আপনি আবার নাউন নিয়ে গেছেন, এভাবে আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি তিনটা একবারে নিয়ে যাবেন, তাহলে তিনটার তিনটাই প্যারাফ্রেজ হয় না, এবং তিনটাকে একসাথে ডিফিকাল্ট ওয়েতে প্যারাফ্রেজ করে না। তিনটার দুইটাকে ডিফিকাল্ট করলেও একটাকে আপনাকে বোঝার মতো রাখে। সো তিনটাকে যখন নিয়ে যাবেন, তিনটার যে কোনো একটা দিয়ে আপনি লোকেশন ধরতে পারবেন। অর্থাৎ যদি হচ্ছে যে আপনার প্রপার নাউন এবং নাম্বার না থাকে দেন হচ্ছে যে আপনি ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে ওইটাকে নিয়ে আপনি যাবেন। যদি সাবজেক্ট হিসেবে নাউন না থাকে গো ফর ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সিলেক্টের সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনি এভাবে এটার লোকেশন আইডেন্টিফাই করবেন। অর্থাৎ এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলাই প্রথমেই সার্চ করবেন যে আমি একটা কিওয়ার্ড আন্ডারলাইন করব, এটা দিয়ে আমি লোকেশন নেভিগেট করব। তাহলে এই সেন্টেন্সটায় কিওয়ার্ড হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে? এখন এই যে যে নাম্বার, এই নাম্বারের সাথে এই যে যে এস আছে, এই এস এর একটা ইস্যু আছে। এটা এস দিয়ে কি বোঝায় জানেন? ভাইয়া সেঞ্চুরি না? নো, সি দিয়ে। এই এস, এই এস দিয়ে ডিকেড বোঝায় 10 বছর, ঠিক আছে? শুধু এই এটার আগে বা পরে কোনো অ্যাডজেক্টিভ অ্যাড করা নাই, শুধু এস আছে। তাহলে এটা দিয়ে 10 ইয়ার, 10 ইয়ার। যদি এটার আগে আর্লি, আর্লি থাকে, আর্লি থাকলে প্রথম 30 বছর। আর যদি লেট থাকে, লেট থাকে তাহলে শেষের 30 বছর। আর যদি কোনো অ্যাডজেক্টিভ না থাকে তাহলে 10 বছর। বুঝতে পারছেন? এই জি ভাইয়া। ফাহাদ, বুঝতে পারছো? ভাই, এই জিনিসটা একটু আবার বললে একটু ভালো হইতে পারে। এটা একটা ইয়ার 1900, এটার সাথে শুধু এস অ্যাড করা আছে, এর আগে পরে কোনো অ্যাডজেক্টিভ নাই। তাহলে এই এই ইয়ার দিয়ে 10 বছর বোঝাবে, 10 বছর, ঠিক আছে? আর যদি এস অ্যাড করা আছে এর আগে আর্লি আছে, আর্লি অ্যাড করা আছে, তাহলে হচ্ছে যে 1901 থেকে 1929 পর্যন্ত। আর এর সাথে লেট অ্যাড করা আছে, তাহলে হচ্ছে 1970 থেকে 1999 পর্যন্ত। বুঝতে পারছো? ক্লিয়ার?
এই যে ক্লিয়ার হইলে বলতে হবে, না হইলে বলবেন যে বুঝি নাই, আরো বুঝাবো। ভাইয়া অ্যান্সার করতে কি এগুলা কাউন্ট করা লাগবে? অবশ্যই কাউন্ট করা লাগবে, কারণ আপনাকে এখানে দেখা গেল এখানে 30 দিয়ে আছে, ওখানে গিয়ে 30 দিয়ে নাও থাকতে পারে। এখানে এই যে আর্লি এটা দিয়ে আছে, আর্লি এখানে এটা এই 1930, এটা আপনি এই স্পেসিফিক টাইম পাবেন না। তো এখানে কি বলছে আর্লি, এখানে আপনার আর্লি মানে এখানে 1915 সাল দিয়ে থাকতে পারে। তখন আপনি কি করবেন? এই যে এখানে তো এই আর্লি 19s দিয়ে আছে, তখন কি করবেন? 1900s, তখন কি করবেন? এটা লাগবে। তো এটা হচ্ছে যে আপনার ইয়া এই যে ইয়ারের একটা ইস্যু। এরপরে হচ্ছে ট্রু ফলস নট গিভেন এ প্রথম যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে মডিফায়ার রিলেটেড ওয়ার্ড খুঁজবেন। এক্সট্রিম লেভেলের মডিফায়ার যেটা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে যে নাউন থাকবে বা অবজেক্ট হিসেবে যে নাউন থাকবে, এই মডিফায়ারটা ওকে মডিফাই করে ওই সেন্টেন্সে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। অর্থাৎ মডিফায়ার কি হইতে পারে বলেন তো? মডিফায়ার কাকে বলে, আর মডিফায়ার কোনগুলা ইউজ হয়? আমি ট্রু ফলস নট গিভেন গ্রামার দিয়ে বোঝাবো, যাতে হচ্ছে যে কারো কখনো কোনোদিন ভুল না হয়। দেখেন এই যে যে সাবজেক্ট নাম্বারস অফ থাইলাইসিন, এখানে সিগনিফিকেন্ট এটা মডিফায়ার। এখানে অল, সেভারেল, এই যে যে মডিফায়ার, আপনার কোশ্চেনে যদি মডিফায়ার থাকে এবং ওই মডিফায়ার সাবজেক্ট অথবা মেন যে অবজেক্ট একে যদি মডিফাই করে, আপনি প্রথমে এই প্যাসেজে গিয়ে ওই মডিফায়ারটা খুঁজবেন। যদি ওই মডিফায়ার রিলেটেড কথা থাকে, অর্থাৎ সিনোনিম আকারে এই মডিফায়ার রিলেটেড কথা আছে, তাহলে এই তথ্যটা গিভেন। আর যদি মডিফায়ার রিলেটেড কথা না থাকে, এটা টোটালি অমিট, মিন্স হচ্ছে যে আপনার সিনোনিম সমার্থক ভাবেও নাই, বিপরীত অর্থক ভাবেও এই মডিফায়ারটা নাই, তাহলে এটা নট গিভেন। বাকি পুরা সেন্টেন্স অ্যাজ ইট ইজ থাকলেও নট গিভেন। এই পোর্শনটা অ্যাজ ইট ইজ যদি সেন্টেন্সে থাকে কিন্তু এই সিগনিফিকেন্ট নাম্বারটা যদি উল্লেখ না থাকে, এটা যদি সিনোনিম অর অ্যান্টোনিম অর্থাৎ সমর্থক আর বিপরীতার্থক কোনোভাবেই যদি না থাকে, এটা নট গিভেন হয়ে যাবে। যে কারণে আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো আমাদের এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে যে যদি কোনো কোশ্চেনে, ট্রু ফলস নট গিভেনের কোশ্চেনে আমাদের মডিফায়ার থাকে, প্যাসেজে গিয়ে ওই মডিফায়ার টোটালি অমিট থাকে, মিন্স হচ্ছে যে সিনোনিম অর অ্যান্টোনিম আকারে নাই, তাহলে এটা নট গিভেন। যদি সিনোনিম আকারে থাকে তাহলে হচ্ছে ট্রু, আর যদি হচ্ছে অ্যান্টোনিম আকারে থাকে তাহলে হচ্ছে ফলস। এটা হচ্ছে আমাদের মডিফায়ার রিলেটেড কথা, যদি মডিফায়ার থাকে। ঠিক আছে, এখানে আপনাদের জন্য একটা ডকুমেন্ট বানাইছি, এটা একেবারে বেসিক, অর্থাৎ এটা দিয়ে যদি মডিফায়ার না থাকে, যদি মডিফায়ার না থাকে সেক্ষেত্রে কি করবেন? আমাদের যে
কোশ্চেন, এই কোশ্চেনের সাবজেক্ট এবং যে ভার্ব, এই ভার্বটা যে মিনিং শো করতেছে, এই সেম মিনিং শো করে সেম টাইপের সাবজেক্ট যদি প্যাসেজে থাকে তাহলে এটা ট্রু। ঠিক আছে, কি কি দেখবেন? যদি মডিফায়ার না থাকে, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই তিনটা যদি কোশ্চেন এবং প্যাসেজ সেম থাকে, সেম মিন্স হচ্ছে যে এই সাবজেক্টের সিনোনিম হইতে পারে, এ ভার্বের সিনোনিম হইতে পারে, এ অ্যাডজেক্টিভের সিনোনিম হইতে পারে। ঠিক আছে, ডোন্ট ফোকাস অন ওয়ার্ড, ফোকাস অন মিনিং। সো এটার সিনোনিম হইতে পারে, এটার সিনোনিম হইতে পারে, এটার সিনোনিম হইতে পারে। যদি এই এই যে কোশ্চেনের যে সাবজেক্ট, কোশ্চেনের যে ভার্ব, কোশ্চেনের যে অ্যাডজেক্টিভ, এই তিনটা সিনোনিম আকারে বা অ্যাজ ইট ইজ এভাবে থাকে তাহলে এটা ট্রু। যদি এটার কোনো একটাও যদি হচ্ছে আপনার অপোজিট মিনিং শো করে, সে এই সাবজেক্টটা অপোজিট হয়ে গেছে, ফলস। ভার্বটা অপোজিট হয়ে গেছে, ফলস। অ্যাডজেক্টিভটা অপোজিট হয়ে গেছে, ফলস। এটা হচ্ছে ট্রু ফলস। আর যদি কোনো একটা টোটালি অমিট থাকে, অর্থাৎ সাবজেক্টটা টোটালি অমিট, অর্থাৎ সিনোনিম অর অ্যান্টোনিম কোনো আকারেই নাই, নট গিভেন। ভার্বটা টোটালি অমিট, নট গিভেন। অ্যাডজেক্টিভটা টোটালি অমিট, নট গিভেন। ক্লিয়ার কিনা বলেন? ভাইয়া একটু আবার বলেন। আমাদের কোশ্চেন্স দেখেন এখানে, এখানে কি, দ্য কোম্পানি হ্যাড এ বিগ প্রফিট লাস্ট ইয়ার। এটা কোশ্চেন আমাদের, আমরা তো কোশ্চেন পড়ে প্যাসেজে যাই। ঠিক আছে, কোশ্চেন পড়ে প্যাসেজে যাই। এটার সাবজেক্ট কি? দ্য কোম্পানি। ভার্বটা কি? হ্যাড। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা কি? বিগ। ঠিক আছে, এখন আমরা প্যাসেজে গিয়ে যদি এই সাবজেক্ট, এই টাইপের ভার্ব, এই টাইপের অ্যাডজেক্টিভ সিনোনিম আকারে থাকে তখন এটা ট্রু। যদি এটার কোনো একটা অপোজিট মিনিং শো করে, ঠিক আছে, কোম্পানির পরিবর্তে পার্সন চলে আসে, ফলস। ঠিক আছে, ভার্বটা অপোজিট মিনিং শো করে, ফলস। অ্যাডজেক্টিভটা অপোজিট মিনিং শো করে, ফলস। যদি তিনটার কোনো একটা মিসিং থাকে, নট গিভেন। বুঝতে পারছেন? দেখেন এখানে কি আছে, দ্য কোম্পানি মেড এ সিগনিফিকেন্ট প্রফিট লাস্ট ইয়ার। এখানে কোম্পানি সাবজেক্ট আছে, এখন কোম্পানির প্যারাফ্রেজিং হইতে পারতো, অর্গানাইজেশন হইতে পারতো। ঠিক আছে, এখানে হেডের পরিবর্তে প্যারাফ্রেজ করছে কি? মেড। এখানে বিগ এর পরিবর্তে প্যারাফ্রেজ করছে কি? সিগনিফিকেন্ট। অর্থাৎ আপনি যদি এখন ওয়ার্ড খুঁজতে যান তাহলে কিন্তু হবে না, ওয়ার্ড খুঁজলে হবে না, আপনাকে খুঁজতে হবে প্যারাফ্রেজিং মিনিং, মিনিংটা সেম রাখছে কিনা। ঠিক আছে, আমাদের এই যে যে সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই তিনটা সেম মিনিং দিয়ে প্যাসেজে আছে কিনা, কোশ্চেনের যে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, এটা সেম মিনিং নিয়ে প্যাসেজে আছে কিনা, যদি থাকে তাহলে এটা ট্রু। যদি কোনো একটা অপোজিট মিনিং, নট নেসেসারি আপনার পুরাটা আপনার অপোজিট মিনিং শো করতে হবে, এটা না কিন্তু, এটার যে কোনো একটা, যে কোনো একটা যদি অপোজিট মিনিং শো করে, ফলস। যে কোনো একটা হইতে পারে। বুঝাইতে পারছি? হইতে পারে সাবজেক্ট, হইতে পারে ভার্ব, হইতে পারে অ্যাডজেক্টিভ।
এটা অপোজিট মিনিং শো করলে এটা ফলস হয়ে যাবে। যদি তিনটার কোনো একটা মিসিং থাকে তখন নট গিভেন হয়ে যাবে। বুঝতে পারছেন? টোটালি অমিট মিন্স হচ্ছে সিনোনিম আকারেও নাই, অ্যান্টোনিম আকারে নাই, তাহলে এটা নট গিভেন হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা বলেন? ভাইয়া এই হ্যাঁ এগুলা বোঝানোর সাথে সাথে যদি একটু এক্সাম্পল দিয়ে দিতে না তখন আরো সুবিধা হতো বুঝতে। এ- এখন প্যাসেজে হচ্ছে যে আমরা প্যাসেজ সলভ করি তাহলে বুঝবেন। এখানে হচ্ছে যে আমরা এই যে ট্রু ফলস নট গিভেন ডিটারমাইন করার জন্য ওয়ার্ড, এখানে যেহেতু মডিফায়ার আছে, সো এই মডিফাই এই যে এটা হচ্ছে যে এটার ট্রু ফলস নট গিভেন ডিটারমাইন করবে। আমরা প্যাসেজে যদি এই সিগনিফিকেন্ট নাম্বারস রিলেটেড কথা পাই, অর্থাৎ এটা সিনোনিম আকারে, সিগনিফিকেন্ট নাম্বারস মিন্স কি? এই কথা বলতে হবে কিন্তু। মানে এমন ভাইয়া হচ্ছে একটা অনেকটা পরিমাণ, মানে অনেকটা বেশি হ্যাঁ, পরিমাণ। অধিক সংখ্যক। তো এখানে এটা যদি হচ্ছে সিনোনিম আকারে থাকে, এই রিলেটেড অর অধিক সংখ্যকের কথা উল্লেখ করে, তাহলে তো এটা সত্য। বা এটা যদি কম সংখ্যকের কথা উল্লেখ করে তাহলে তথ্যটা দিয়ে আছে। যদি এই রিলেটেড কথা না হলে তাহলে হচ্ছে নট গিভেন হয়ে যাবে। বাকি অংশ হুবহু থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। এখন আমাদের প্রথম ফোকাস থাকবে যদি হচ্ছে যে এই মডিফায়ার থাকে ওইটার দিকে। যদি এটা থাকে দেন আমরা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকাবো। তো এখানে দেখেন হচ্ছে যে কি করছে, যে সিগনিফিকেন্ট নাম্বারস অফ থ্যালিসিন ওয়ার কিল্ড বাই হিউম্যান ফ্রম 1830 অনওয়ার্ড, অর্থাৎ 1830-এর পরবর্তী সময়গুলো, এই সময়টা যে কোনো সময় হতে পারে। ওই যে যে সাল, এটা বলছিলাম একটা কথা যে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ অনুসারে। সো অনওয়ার্ড মিন্স হচ্ছে যে পরবর্তী যে কোনো সময়। এই সময়টা আনআইডেন্টিফাইড, এটা হইতে পারে 100 বছর, 200 বছরও, ঠিক আছে। 1830-এর পরবর্তী সময় এই সময়টা যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। এখন আমরা প্রথমে প্যাসেজে গিয়ে এর লোকেশন এই 1830 অনওয়ার্ড এটা দিয়ে খুঁজে পাবো। দেখেন তো প্যাসেজে কোথায় 1830 আছে। প্যাসেজে বই সবাইকে কাছে নিতে বলছি, 1830 খুঁজেন, 1830 খুঁজেন। পড়বেন না আর কিছু, 1800, জাস্ট 1830। আমরা খুঁজে পাইছি আর একটু নিচে। এই যে 1830 অ্যান্ড কন্টিনিউড, হ্যাঁ দেখো। ওখানে 1800 1830 অনওয়ার্ড ছিল, অ্যান্ড এখানে হচ্ছে 1830 অ্যান্ড কন্টিনিউড, সেম মিনিং, সেম, ঠিক আছে। এখন আমাদের ওখানে কি ছিল? মডিফায়ার। মডিফায়ার কি ছিল? সিগনিফিকেন্ট নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলাইসিন। দেখেন তো এখানে সিগনিফিকেন্ট নাম্বার রিলেটেড কথা আছে নাকি? The dramatic decline. Don't focus on word, just go for meaning. The dramatic decline. Dramatic decline means কি? Dramatic decline means কি? সংখ্যায় নাটকীয়ভাবে পরিবর্তন। নাটকীয়ভাবে পরিবর্তন মিন্স এখানে
ওখানে সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলেসিন ওয়ার কিল্ড, আর এখানে ড্রামাটিক ডিক্লাইন অফ থাইলেসিন, ওখানে অধিক সংখ্যক, এবং ড্রামাটিক ডিক্লাইন মিন্স হচ্ছে হুট করে 50 থেকে কমে 10 অর লেস দ্যান 10-এ নেমে যাওয়া, এই টাইপের কমা, অর্থাৎ আমাদের যে নাম্বার রিলেটেড কথা সেটা এখানে আছে, এটা আর নট গিভেন হবে না। ঠিক আছে, এখন ওখানে কোশ্চেনে কি ছিল, ওখানে কোশ্চেনে ছিল যে কিল্ড বাই হিউম্যান, অর্থাৎ এই যে যে থাইলেসিন হত্যা করা হয়েছে বা কমে গেছে বা হত্যা করা হয়েছে, এটা মানুষের দ্বারা হত্যা হয়েছে। তো এখন এখানে দেখি যে এই হত্যাগুলা মানুষই করছে কিনা। এখানে এই হত্যাকে এখানে ড্রামাটিক ডেক্লাইন দিছে, ঠিক আছে, মানে হ্রাস করা, ডিরেক্ট ওইভাবে হত্যা উল্লেখ করেনি, মানে সাবজেক্টটাও আছে। দ্য ড্রামাটিক ডেক্লাইন অফ দ্য থাইলেসিন ইন তাসমেনিয়া হুইচ বিগিন ইন 1830 এস অ্যান্ড কন্টিনিউড ফর এ সেঞ্চুরি। অর্থাৎ এই যে যে নাটকীয়ভাবে সংখ্যা হ্রাস পাওয়া তাসমেনিয়ায়, কাদের 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 সংখ্যা, থাইলেসিন। LSN থায়ালাইসিন, থায়ালাইসিনের সংখ্যা, যেটা শুরু হয়েছিল কখন 1830 এবং চলছিল কত, কন্টিনিউড ফর এ সেঞ্চুরি, 100 বছর পর্যন্ত চলছিল। ঠিক আছে, এই যে যে হুইচ দিয়ে এই অংশটুকু কিন্তু আমাদের বাদ দেওয়া যায়, আমরা ওই যে নন ইসেনশিয়াল যে ইয়াটা ক্লজ, সেই ক্লজের আন্ডারে পড়ছে। ঠিক আছে, ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড, এই যে দায় দেয়া হচ্ছে বা কৃতিত্ব দেয়া হচ্ছে, ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড টু দ্য রিলেটলেস এফোর্ট অফ শিপ ফার্মার্স, এই যে রিলেটলেস এফোর্টস অফ শিপ ফার্মার্স, অর্থাৎ এই যে এটার কৃতিত্ব দেওয়া হচ্ছে কাদের, অক্লান্ত শিপ farmers শিপ ফার্মার, অক্লান্ত শিপ ফার্মার্সদের অ্যান্ড বাউন্টি হান্টার্স। একটা জিনিস দেখেন, এই যে যে ফুটনোট, এই ফুটনোটের আশেপাশে অ্যান্সার থাকে। ঠিক আছে, এই লাইন বা এর পরের লাইনে অ্যান্সার থাকে, সো প্যাসেজে যদি এরকম দেখেন ওইদিকে দেখবেন যে ওখানে একটা অ্যান্সার থাকে। ঠিক আছে, এখানে বাউন্টি আচ্ছা, হান্টার্স, এই ফুটনোট থাকলে নিচে ওটা এক্সপ্লেইন করা হয়। বাউন্টি হান্টার্স পিপুল হু আর পেইড এ রিওয়ার্ড ফর কিলিং এ ওয়াইল্ড অ্যানিম্যাল। Bounty hunters means people who are uh, পেইড রেওয়ার্ড ফর কিলিং এ ওয়াইল্ড অ্যানিম্যাল। এটা ছাড়াও বাউন্টি হান্টার্স একটা টেকনিক্যাল ওয়ার্ড, এটার ডেফিনেশন বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন হচ্ছে যে ফেরারি আসামিকে যারা ধরে দেয় তাদেরও বাউন্টি হান্টার্স বলা হয়। তো এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে এখানে এক্সপ্লেইন করে দিছে যে বাউন্টি হান্টার্স কি হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যে bounty hunters, people who are paid a reward for killing a wild animal. So, bounty এটা hunters ট্রু। and sheep farmers both are human. So, হুম, the question is ট্রু। কি, এক্সপ্লেইন করলাম, ট্রু। এখন বলেন এটা নট গিভেন, ট্রু অর ফলস? ট্রু। ট্রু। কেন ট্রু? কারণ সবগুলাই তো মিলে গেছে। সব কিছু মিলে গেছে। নেক্সট, এখানে কি বলছে, several Thylacine were born in Jews during late 18s। এখানে সেভারাল মানে উল্লেখ, অনেক সংখ্যক, অনেক সংখ্যক থাইলিসিন ওয়ার বর্ন ইন জুস ডিউরিং দ্য লেট 18s। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে লেট, এটা দিয়ে এই যে এটা দিয়ে এটা লোকেশন খুঁজে পাবো। ঠিক আছে, and এটা দিয়ে কি বোঝায়, লেট 18 মানে হচ্ছে যে 1870 থেকে 1899 পর্যন্ত সাল, 1870 থেকে 1899। ঠিক আছে, তো দেখেন
এখন এটার লোকেশন এটা দিয়ে খুঁজবো এবং এটা ডিটারমাইন করব কি সেভারেল কথা অর্থাৎ নাম্বার রিলেটেড কথা আছে কিনা। এরপরে কি জন্মগ্রহণ করছে জুতেই কিনা, অর্থাৎ এই যে আম, আর 1870 থেকে 1899 এ জুতে উল্লেখ অনেক সংখ্যক থাইলাইসিন জন্মগ্রহণ করছিল কিনা। ঠিক আছে, দেখেন যেহেতু এটা টাইপ অন কোশ্চেন, অর্ডার মেনটেন করবে। ওর পরে দেখেন, ওর পরে খুঁজেন কোথায় আছে। পরের প্যারা পরের পরের প্যারার প্যারার ফার্স্টে। প্রথম লাইন, there was only one successful attempt to breed a thylacine in captivity at Melbourne Zoo in 1899। ঠিক আছে, বলেন তো এটা কি? ট্রু। কি? ফলস। কেন ফলস? কোয়েশ্চেনে বলছিল সেভারেল নাম্বার, এখানে বলছে হুম, লার্জ নাম্বার এখানে লার্জ কোথায়? আছে। এখানে কি কোথায় লার্জ? কোশ্চেনে সেভারেল আছে, এখানে কোথায় লার্জ? পরের সেকেন্ড লাইন আছে। এই যেখানে, জি। এখানে সেকেন্ড লাইনে আমি যাইতে বলছি। একটা যেখানে অ্যান্সার ওইখানেই আগে পরে যাবা না, আগে পরে একটু গর্ত হবে। খোঁড়া থাকে। তাহলে তো মনে নট গিভেন নাকি। কেন নট গিভেন? মডিফায়ার কিছু তো উল্লেখ করেনি, শুধু বলছে- ওখানে নাম্বার রিলেটেড কথা, এখানে নাম্বার রিলেটেড কথা বলছে কিনা বলো। বলেনি তো, এই লাইনে তো বলেনি কিছু। এই এখানে কোথাও নাম্বার রিলেটেড কথা নাই। পড়ো, হ্যাঁ সেন্টেন্সটা আছে, আবার অনলি পড়েন। ওয়ান। এই প্রতীক অনলি ওয়ান ক্লাসে আসো ওখানে। তুমি? ভাই আছে। পড়তে পারতেছো না? আমি এক্সপ্লেইন করব। ওখানে সেভারেল থাইলাইসিন মিন্স নাম্বার রিলেটেড কথা বলছে, এখানে কি নাম্বার রিলেটেড কথা বলছে কিনা? হ্যাঁ, এখানে তো ওয়ান সাকসেসফুল, মাত্র একটা সাকসেসফুল অ্যাটেম্পটের কথা বলছে। আর হ্যাঁ, ওইখানে সেভারেল মানে আরো বেশি কিছু। তাহলে এটা কি হবে? এটা তো তাহলে ফলস হবে, হ্যাঁ। হ্যাঁ, ফলস হবে। কিন্তু এই যে যে ওয়ান সাকসেসফুল অ্যাটেম, এটা এটা নিয়ে আমি বলি, একটা অ্যাটেমে অনেক থাইলাইসিন জন্ম নিতে পারে না। ধরেন একটা একটা অ্যাটেমে হিউজ ধরেন 100 থাইলাইসিনকে ব্রিড করার চেষ্টা করা হলো। তো সেই অ্যাটেম্পটা সাকসেসফুল হইলো, তাহলে এখানে 100 থাইলাইসিন হইতে পারে না? তুষি আপু? একশো থায়ালাইসিনও হইতে পারে। হুম, সরি ভাই, আরেকবার একটু রিপিট করবেন, আমি আমার ইয়ে নিতে একটু। একটা অ্যাটেমে কি একটা একটা অ্যাটেম মিন্স কি একটা অ্যাটেমে অনেক থাইলাইসিন হইতে পারে না জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা টিমটা অনেক থায়ালাইসিনও হইতে পারে। তাইলে ফলস হলো কিভাবে এটা? ব্রিড এ থায়ালাইসিন, ভাই এখানে তো টু ব্রিড এ থায়ালাইসিন বলছে, মানে হ্যাঁ, এখানে এটাও এইটা একটা জানার নাম্বার। জন্য এই যে এখানে এ, এই যে নাম্বার এ উল্লেখ মানে করছে। একটা, হ্যাঁ। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে যে আপনি যদি হচ্ছে যে এই সাকসেসফুল অ্যাটেম অনসাকসেসফুল অ্যাটেম দেখে অ্যান্সার দেন, তাহলে হবে না। এই যে যে এ থাইলাইসিন এটা দেখে অ্যান্সার, অর্থাৎ দেয়ার ওয়াজ অনলি অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প টু ব্রিড এ থাইলাইসিন, আর ওখানে সেভারেল থাইলাইসিনের কথা বলা হয়েছে। সো এখানে আমাদের অ্যাডজেক্টিভটা মানে ওই যে যেটা ওইটা ওখানে সেভারেল ছিল, এখানে কমে গেছে। তাহলে এটা কি হবে? বিপরীত অর্থ শো করতেছে, তাহলে এটা ফলস।
তারপরে কি আছে এখানে দেখেন, জনস গুল্ডস প্রেডিকশন, জন গুল্ডস প্রেডিকশন অ্যাবাউট দ্য থাইলাইসিন, থাইলাইসিন সারপ্রাইজ সাম বায়োলজিস্ট। এখানে এই কোশ্চেনটার সাবজেক্ট কি, ভার্ব কি, বাকি এই জিনিসগুলা কি আইডেন্টিফাই করতে পারবেন কেউ? এই কোশ্চেনের সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি? কেন সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে? কারণ আমি বলছি তো আমাদের সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এটা আমাদের লাগবে ট্রু ফলস নট গিভেন এর জন্য। বলেন এটার সাবজেক্ট কি সেন্টেন্সের? যে ভাইয়া এই বিজ্ঞান মানে জন গোল্ডস প্রেডিকশন, এটাই তো একটা সাবজেক্ট ভাই, ওনার প্রেডিকশনটা মানে হ্যাঁ, এই যে But that প্রেডিকশনটা highlights আমাদের সাবজেক্ট। ঠিক আছে, অনেকে মনে করে জন গোল্ড সাবজেক্ট। কেন? এই যে এ গিয়ে এই প্যাসেজে গিয়ে দেখা যাবে জন গুল্ডস নিজে সাবজেক্ট হিসেবে একটা লাইন বলছে, তখন তো এখানে টোটাল সাবজেক্টটাই হাওয়া হয়ে গেছে, মানে উঠে গেছে, তখন এটা কি নট গিভেন হয়ে যাবে। সো এটা কেয়ারফুল থাকতে হবে। সারপ্রাইজড ভার্বটা, ঠিক আছে। তো এখন দেখি প্যাসেজে এই জন গুলস এটা কি ওয়ার্ডস, এটা দিয়ে হচ্ছে যে লোকেশন আইডেন্টিফাই করা যাবে। দেখেন জন গুলস, জন গুলস পাইছেন? ভাই এটা হচ্ছে আপনার সেকেন্ড প্যারার 3 নাম্বার লাইনের মধ্যে আছে, এই দ্য যে ফেমাস, দ্য ফেমাস দ্য ন্যাচারালিস্ট, ফেমাস ন্যাচারালিস্ট জন গুল্ড ন্যাচারালিস্ট। ফরস, এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওখানে জন গুল্ডস প্রেডিকশন ছিল, আর এখানে জন গুল্ড প্রেডিক্ট করতেছে, মানে জন গুল্ড প্রেডিক্ট করতেছে। এখানে ফরসা মিন্স প্রেডিক্ট করা, এখানে এটা ভার্ব। সো সাবজেক্ট টোটালি চেঞ্জ হয়ে গেছে। এন্ড আপনি এখানে দেখেন সারপ্রাইজ রিলেটেড সিনোনিম অ্যান্টোনিম কোনো ভার্ব নাই, আছে? এই যে যে এক্সপ্লেইন করতেছি, বোঝাচ্ছি, পরে আবার বলবেন যে আমি ট্রু ফলস বুঝি না, বুঝতেছি না, এটা তো আমার সাথে সাথে দেখে বুঝতে হবে। দেখেন নাই। সো আমাদের যে রুলসটা ছিল সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, কোনো একটা যদি হাওয়া হয়ে যায় ওটা নট গিভেন। এখানে তো দুইটা হাওয়া হয়ে গেছে, সাবজেক্ট হাওয়া হয়ে গেছে, ভার্ব হাওয়া হয়ে গেছে। ও, ঠিক আছে। সো এটা নট গিভেন। এই বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, অবশ্য। এই পিচ্ছি ভাই ফাহাদ এটা একটু বুঝছো? সমস্যা হচ্ছে, আরেকবার বলেন। জি ভাইয়া। কি তৃষ্ণা আপু কি বলেন, জোরে বলেন। ভাই একটু একটু সমস্যা হচ্ছে, বুঝি নাই আমি। তো এই বলতে হবে না? কি বুঝেন নেই সেটা বলেন, কোশ্চেন করেন যে আমি এই জিনিসটা বুঝি নেই। ওই যে ওইটার হচ্ছে সাবজেক্ট ছিল হচ্ছে প্রেডিকশন। হ্যাঁ, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এখানে দ্য ফেমাস ন্যাচারালিস্ট এটা কি অ্যাডজেক্টিভ, আর এখানে কি জন গুডস সাবজেক্ট, এই ফোর্স অফ ভার্ব, ফোর্স অফ ভার্ব। জি, বুঝতে পারছেন? এখানকার সাবজেক্ট ভার্ব বুঝতে পারছি। ওখানে সাবজেক্ট ভার্ব বোঝেন নাই কোশ্চেনের? কোশ্চেনে এখানে দেখেন এটা কি, হুম। এই যে এস দিয়ে এখানে এটা প্রেডিকশন, এইটা হচ্ছে হ্যাঁ, প্রেডিকশন। সাবজেক্ট। এটা জন
গুডস প্রেডিকশন, জন গুল প্রেডিক্ট করতেছে না, তখন এটা ভার্ব হতো। এখানে ভার্ব সারপ্রাইজড। এই প্রেডিকশন কি বলেন? এটা সাবজেক্ট। হ্যাঁ, প্রেডিকশন জন গোট নাউন। প্রেডিকশন হচ্ছে। প্রেডিকশন নাউন। হ্যাঁ, এটা তো নাও। আপনাদের নাও। আপনাদের এই যে যে ইয়া এটা 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 পড়াইছিলাম না, এটা দিয়ে কি বোঝায়? অ্যাপোস্ট্রোফাস। হ্যাঁ, হ্যাঁ, অ্যাপোস্ট্রোফাস। হ্যাঁ, তো এটার এই 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 নাউনের কথা বোঝাচ্ছে, অধিকার বোঝাতে। তা মেইন জি। নাউন তাহলে এটা, এটা সাবজেক্ট। ভাই এখানে তো কোনো অ্যাডজেক্টিভ নাই না। কি অ্যাডজেক্টিভ না থাকলে অ্যাডজেক্টিভ আনার দরকার নাই তো। আমাদের রুলসটা কি? সাবজেক্ট, ভার্ব, যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভ, না থাকলে জোর করে আনবো নাকি? তাহলে এখানে শুধু আমাদের দেখতে হবে যে এই সাবজেক্ট তুমি কাছে ভার্ব নিয়ে কথা অ্যাডজেক্টিভ। বলো, আর আমি ক্লাস করার জন্য বলছি যে ভালো হেডসেট কেনার কথা। বলো কি বলতেছো, জোরে। হ্যালো। আমি বলতেছি যে হ্যালো, হ্যাঁ, এখানে আমাদের মেন হলো সাবজেক্ট এবং ভার্ব। যদি অ্যাডজেক্টিভ থাকে তো থাকলো, আর না থাকলে নাই। যদি কোশ্চেনে থাকে তখন সেটা প্রায়োরিটি পাবে অবশ্যই, যদি না থাকে এই যে তাহলে এখানে আলাদা কথা। জি, যে প্যাসেজে আছে যে যে ফেমাস নিউরোলজিস্ট, তো ওইখানে অ্যাডজেক্টিভ আছে, এর জন্য বললাম আর কি। আরে তোমার অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ যেটা এটাকে মডিফাই করে, তুমি তো একটা ওয়ার্ডের বুঝতেছো না এখানে। এই জন গুলস এর আগে অ্যাডজেক্টিভ বসে ও কি করবে? এই সেন্টেন্সের মেইন যে অ্যাডজেক্টিভ থাকবে সেইটা তুলনা করো পাগল। এই জন গুলস এর আগে অ্যাডজেক্টিভের কোনো নাই, ইম্প্যাক্ট নাই। আচ্ছা ভাইয়া, ভাইয়া, জি। হ্যালো। হ্যাঁ, আমার যে কোশ্চেনটা হচ্ছে, এখানেও সাবজেক্ট ভার্ব আছে, ওখানেও সাবজেক্ট ভার্ব আছে, ডিফারেন্টটা কোথায়? এখানে সাবজেক্ট কি? প্রেডিকশন। ওখানের সাবজেক্ট কি? জন্ম। তো এই দুই, আর এবার আপনি কোন যে ডিফারেন্ট কি? একটা হচ্ছে ব্যক্তি, হ্যাঁ, আর একজন হচ্ছে ব্যক্তি নয়, মতামত। এটা বিষয় আর কি, সাবজেক্টের উপর। এখানে হচ্ছে যে সাবজেক্টটাই হচ্ছে যে মতামত, আর ওখানে হচ্ছে যে একজন পার্সন মত প্রকাশ পারফেক্ট। করতেছে। হ্যাঁ। তাহলে কি একই জিনিস হইলো? না না, এটা আলাদা। হ্যাঁ, গেল এটা। এরপরে দেখেন এখানের যে ভার্বটা সারপ্রাইজড, এই সারপ্রাইজটা এটা ওখানে verb কোথাও আছে? নাই, ফোর্স তাহলে ক্লজ। যে কোনো একটা অমিন্ট হইলে আপনি হচ্ছে যে ইয়া দিবেন, নট গিভেন দিবেন। এখানে তো দুইটা অমিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এইটাই মানে ডিফারেন্সটা জানার জন্যই, মানে আমার মাথায় ঠিক ঢুকতেছিল আছে, না আর না কি। বুঝলে কোশ্চেন করতে হবে, কিন্তু কোশ্চেনটা জানি আমি ক্লিয়ারলি শুনি, এরকম ভাবে আমার কানে পৌঁছাইতে হবে। আপনারা যেভাবে কথা বলেন শোনা যায় না অনেকটা। ঠিক আছে। এরপরে কি বলছে? এটা তো বুঝছেন, এটা নট গিভেন। এরপরে কি আছে? ইন আর্লি 1900 as many scientists became worried about possible extinction of thylacine। আপনাদের আরেকটা জিনিস বলি, এই যে যে জিনিসগুলা বলি এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখবেন। এই যে যে এই জিনিসগুলা, এই কোশ্চেনের অ্যান্সার আপনি বইতে পাবেন, কিন্তু এই যে যে মাঝে মাঝে যে কথাগুলা বলি এই কথাগুলা মাথায় রাখতে হবে বা খাতায় লিখে রাখতে হবে। এখানে এইটা টাইপ অন কোশ্চেন, এটা অর্ডার এন্ড সিকোয়েন্স মেনটেন করে, তাই তো? এখন কিছু ক্ষেত্রে আপনি এমন পাবেন যে ধরেন এটার লোকেশন আপনি ফাইন্ড আউট করতে পারছেন, এই কোশ্চেনের লোকেশন আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না, কিন্তু এরা তো অর্ডার মেনটেন করে, এটার লোকেশন আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। তাহলে এটার অবস্থান কি হবে? এই দুইটার মাঝে। বুঝতে পারছেন কি বোঝাইতে চাচ্ছি?
অর্থাৎ আপনি কোনো একটা অর্ডার অর্থাৎ এই টাইপ ওয়ান কোশ্চেনের লোকেশন ক্লিয়ারলি আইডেন্টিফাই না করতে পারলে আপনি ওর আগের এবং পরের কোশ্চেনের লোকেশন যখন পাবেন ওর মাঝামাঝি অ্যান্সার হবে। বুঝতে পারছেন? এরপরে কি বলছে, in early 19s many scientists became worried about possible extinction of the thylacine। অর্থাৎ এই যে উনিশের প্রথম মানে 1901 থেকে 1929 পর্যন্ত এই সময়ে অনেক বিজ্ঞানীরা হচ্ছে যে এদের এই থাইলেসিনের সম্ভাব্য বিলুপ্তির জন্য চিন্তিত ছিল। আমাদের লোকেশন দেখেন, রাগের কোশ্চেনের অ্যান্সার পাইছি এই যে এখানে দেখেন আপনি। হাওয়েভার যে ইয়াটা আছে, হাওয়েভার অ্যান্ড বাট, এই দুইটা কনজাংশনের দিকে ফোকাস রাখবেন, এই দুইটা দিয়ে প্রচুর অ্যান্সার পাওয়া যায় প্যাসেজে। ঠিক আছে? তো এখানে দেখেন, however there seems to have been little public pressure to preserve the thylacine, nor was much concern expressed by the scientists at the decline of this species in the decade that followed। decade that followed means হচ্ছে যে এই যে এখান থেকে যে ডিকেড গুলো আসছে এখানে 1848 অ্যান্ড 1863 উল্লেখ আসছে, এর পরের দশকগুলা, এখানে ডিকেডস বলছে, পরবর্তী দশকগুলা। ঠিক আছে? সো এখানে অ্যান্সার এটা, তাহলে এখানে কি বলছে দেখেন তো, এটা কি হবে? মানে কি ছিল, মানে কি ছিল, এখানে কোশ্চেন ছিল যে বিজ্ঞানীরা এই উনিশশো উনিশশো সাল থেকে 1930 পর্যন্ত এই সময়ে বিজ্ঞানীরা এই থাইলাইসিনের সম্ভাব্য বিলুপ্তি নিয়ে চিন্তিত ছিল। এখানে দেখেন তো কি বলছে, এটা বলছে নর ওয়াজ মাচ কনসার্ন। এখানে নর ওয়াজ কনসার্ন নেগেটিভ। আমি একটা কথা বলছিলাম যে নেগেটিভের দিকে ফোকাস করতে হবে। এখানে এই ওয়াজ মাস কনসার্ন এক্সপ্রেস বাই সায়েন্টিস্ট, এইটুক যদি কেউ পড়ে, এই যে কনসার্ন মানে চিন্তিত উদ্বিগ্ন ছিল, কেউ যদি এই নটটুকু না দেখে তখন সে এটাকে কি বলবে বলেন তো? ট্রু বলবে, ট্রু এটা বলবে। সত্য বলবে। হ্যাঁ, সো আমি যে আপনাদের লাস্ট ক্লাসে যখন বললাম এই ইস্যুগুলোর দিকে ফোকাস করতে হবে, সো এটা ফলস। এরপরে কি আছে, এরপরে আছে টিটি ফ্লাইন্স প্রপোজাল। এই যে এখানে টিটি ফ্লাইন কিন্তু সাবজেক্ট না, প্রপোজালটা সাবজেক্ট। ঠিক আছে? টিটি ফ্লাইন্স প্রপোজাল এখানে সাবজেক্ট, টিটি ফ্লাইন্স প্রপোজাল, এই যে এইটুকু আবার এক্সট্রা। ঠিক আছে? টিটি ফ্লাইন্স প্রপোজাল টু রিহোম ক্যাপটিভ থাইলেসিন অন অ্যান আইল্যান্ড। এই যে প্রপোজাল, এটা হচ্ছে ভার্ব টু বি ইমপ্র্যাকটিক্যাল। এই যে যে ইন এই ইনফরমেশন, এই ইনফরমেশন এই যে এটা প্র্যাকটিক্যালে ধরে দেখাই। এই যে যে এক্সট্রা ক্লজটা, এই ক্লজটা আপনারা আপনারা দেখবেন যে এই ক্লজ দিয়ে হচ্ছে যে সেন্টেন্স পাবেন, এরকম ক্লজ দিয়ে, কোশ্চেনের ক্লজ দিয়ে হুবহু প্যাসেজে গিয়ে সেন্টেন্স পাবেন। তখন আপনার মনে হবে যে আসলেই তো সত্য, কিন্তু এই সেন্টেন্সে এই ক্লজের গুরুত্বটুকু কত সেটা আপনি আর বুঝে যাইতে হবে। এখানে সাবজেক্ট এটা, ভার্ব এটা, এটা
কি অ্যাজেক্টিভ। সো এইটুকুর গুরুত্ব নাই বললে চলে। এখন এই নাই গুরুত্বহীন একটা জিনিসকে প্যাসেজে গিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ একটা লাইন যখন শো করাবে, তখন তো আপনি সেটাকে গুরুত্ব দিতে পারবেন না, দিবেনও না। কারণ আপনার এখানে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এই এই তিনটার দিকে ফোকাস করতে হবে, কিন্তু এটার মধ্যে নাই। আমাদের ভুলটা হয় কি, এই যে যে ক্লজটা, এই ক্লজটা হুবহু সেন্টেন্স ক্রিয়েট করে প্যাসেজে গিয়ে, এবং ওইটা আমরা কারেক্ট মনে করি। যেমন দেখেন এখানে, a notable exception was T.T. Flynn's, professor of biology at University of Tasmania. In 1914, he was sufficiently concerned about the scarcity of the thylacine to suggest that some should be captured and placed on a small island. এই দেখেন এখানে হুবহু ওই যে যে নন ইসেনশিয়াল ক্লজটা, সেই ক্লজটা দিয়ে এখানে সেন্টেন্স ক্রিয়েট করছে। এই যে ওই মিনিং দিয়ে, এই যে দেখছেন। কিন্তু আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট এখানে আছে কি না, আমাদের যে ভার্ব, ওই ভার্বটা আছে কি না, আমাদের যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো ওখানে আছে, প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, ওইটা আছে কি না দেখেন তো এখানে কোনো একটা মিসিং কি না। কোনটা মিসিং? এই সাবজেক্ট মিসিং না? সাবজেক্ট মিসিং, প্রুভড ভার্বটা মিসিং, জি। প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যাল অ্যাডজেক্টিভটা মিসিং। যে কোনো একটা মিসিং থাকলেই নট গিভেন, এখানে তো তিনটেই মিসিং। কিন্তু আপনার অর্থ কিন্তু কাছাকাছি অর্থের একটা লাইন ওইখানে বসাই দিয়ে দিছে, তাই না? এবং কোশ্চেনের সাথে মিল রেখে, এই যে কোশ্চেনের সাথে এইটুকুর সাথে মিল রেখে একটা লাইন ওখানে ক্রিয়েট করছে। এইটাই হচ্ছে ট্র্যাপ। এই জিনিসগুলাই হচ্ছে যে আপনার রিডিং এ যারা ধরতে পারবে তাদের 100-100 কারেক্ট হবে। বুঝতে পারছেন? আমাদের ভার্বটা নাই, প্রুভ নাই, ইমপ্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিসটা নাই, সো নট গিভেন। এরপরে কি আছে? এরপরে still a reasonable number. There are still a reasonable numbers of thylacine in existence when a piece of legislation protecting the species during their breeding season was passed. ঠিক আছে? রিজনেবল নাম্বার যখন হচ্ছে যে এই যে যে আইনটা পাস হয়, ঠিক আছে, তখন হচ্ছে যে তখনও একটা উল্লেখযোগ্য সংখ্যক নাম্বার ছিল। তো এখন দেখি, এই যে লেজিসলেশন প্রোটেক্টিং ব্রিডিং সিজন, এটা দিয়ে খোঁজেন। এই যে এখানে এই যে এই লাইনে কোনো একটা ওয়ার্ড, কিওয়ার্ডস আমরা যে লাইনে খুঁজে পাবো, ওই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হয়েছে ওই সেন্টেন্সের শুরু থেকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে? সো এখানে দেখেন এটা শুরু হয়েছে কোথায়, এই এই যে এই লাইনে আমরা পাইছি, এই লাইনে আমরা অ্যান্সার পাইছি। সো এটা মানে লোকেশন পাইছি, তো আমরা এটা শুরু হয়েছে এখান থেকে দেখেন এই যে যে বার্ট, আমি হাউএভার বার্টের গল্প বলছি, এখানে দেখেন বার্টের আছে। সো এখানে অ্যান্সার আছে, বাট ইট ওয়াজ আনটিল
1929 with the species on the very edge of extinction কথার অর্থ কি? আর আমাদের কোশ্চেনের কথার অর্থ কি? আমাদের কোশ্চেনের কথার অর্থ ছিল there was ওয়ার না was still a reasonable number, মানে তখনও একটা সংখ্যা ছিল। আর এখানে ভেরি এজ অফ এক্সটিংশন মিন্স হচ্ছে ওই যে নেগেটিভটা বোঝার চেষ্টা করতে হবে। ভেরি এজ অফ এক্সটিংশন মিন্স হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, ক্ষয়প্রাপ্ত, মানে বিলুপ্ত, মানে এই যে এই পিডিএফ এর এই মাথায় একেবারে বর্ডার লাইনে যে কোনো সময় এই পাশে পড়ে যাবে। তো এইটা আমাদের কোশ্চেনের যেটা ওটার থেকে বিপরীত না। আমাদের কোশ্চেনের কি ছিল? স্টিল স্টিল রিজনেবল নাম্বারস, দেয়ার আর স্টিল রিজনেবল নাম্বার। কিন্তু আমাদের প্যাসেজে কি ভেরি এজ অফ এক্সটিনশন, মানে এটা ধ্বংসের মানে ইয়ার দ্বার প্রান্তে, বিলুপ্তির দ্বার প্রান্তে। দ্যাট তাসমানিয়ান animals and birds protecting protection board passed a motion protecting thylacine only for the month of December, which was thought to be their prime breeding season. বাকি সব জিনিস একই আছে, কিন্তু এখানে এই যে যে জিনিস মডিফায়ার ওই রিলেটেড কথাও আছে কিন্তু বিপরীত অর্থের। সো এটা কি হবে? কথা বলে না, কি হবে এটা? ফলস হবে, ফলস হবে। তো বুঝলে কথা বলতে হবে, না বুঝলে বলতে হবে বুঝি নাই ভাই। দেন কি আছে? ফ্রম 1930 টু 1936, 1930 থেকে 1936, দ্য অনলি নন থাইলেসিনস ওয়ার অল ইন ক্যাপটিভিটি। অর্থাৎ আপনার 1930 থেকে 36-এর মধ্যে যত পরিচিত থাইলেসিন ছিল সবগুলা চিড়িয়াখানায় ছিল। 30-36 দিয়ে আপনি সার্চ করলে লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। এই যে 30 চক চক করতেছে, এই যে 36, এখানে কি বলছে? ট্রু। এইটার লোকেশন এখানে কিওয়ার্ডে খুঁজে পাইছি, তো এই সেন্টেন্স এখানে শুরু হয়েছে সেখান থেকে। দা লাস্ট নন ওয়াইল্ড থাইলাইসিন। ওয়াইল্ড থাইলাইসিন মিনস কি? বন্য, যে বাইরে ঘোরাফেরা করে বা জঙ্গলে। পরিচিত বন্য যে থাইলাইসিন ছিল শেষ to be killed was shot by a farmer in northeast of Tasmania in 1930, leaving just captive specimens. এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই যে যে চিড়িয়াখানার কিছু স্পেসিমেন রেখে যে বন্য, শেষের যে বন্য থাইলেসিন ছিল সেটাকে হত্যা করা হয়েছে। তাহলে এটার অর্থ কি? এটা কি হবে তাহলে? আরে কাদের ক্লাস নিচ্ছি? এবার ট্রু হবে। আচ্ছা, আপনারা আদেও কি ক্লাসে আছেন? আচ্ছা ভাইয়া। তাহলে আমি এইভাবে এক্সপ্লেইন করার পরও কেন আপনারা রেসপন্স করতেছেন না? এই পিচ্ছি, জি ভাই। এই তুমি রেসপন্স করবা, বাকি এরা রেসপন্স করতে জানে না। সো এটা কি? তুমি কি আমার কথা শুনছো? ভাই আমি হ্যাঁ। কোনটা ভাই? এই যে এই যে যে 12 নাম্বার এক্সপ্লেইন করছি, এটা কি শুনছো? জি ভাই শুনছিলাম। তো বলো এটা কি হবে এখন?
ভাই পারি না। ভাইয়া এটা তো ট্রু। ট্রু হবে। তুমি কেন পারো নাই বলো তো? আচ্ছা, লাস্ট ওয়ান। The attempt to find living thylacine are now rarely made. এখানে ভার্বটা কি? আর নাও। attempts to find thylacine are now rarely made, এটা প্রেজেন্ট টেন্সে। তো এখানে লাস্টে লোকেশনে দেখেন, এখানে কি বলছে? রিলেটেড, there have been numerous expeditions and search for thylacine over the years, none of which has produced definitive evidence of thylacine still exists. The species was declared extinct by Tasmanian government in 1986, অর্থাৎ 1986 সালে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তো যেটা 86 সালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেটা এখন আর খুঁজতে যাওয়া হয় না। অর্থাৎ বর্তমানে এটা খোঁজা হয় এরকম কোনো এখানে লাইন উল্লেখ করার নাই। সো এটা নট গিভেন। বুঝতে পারছেন কিনা বলেন?